আমেরিকা, ইরান এই ওয়ারকে চায়না একটা বিশাল ডাটাবেস তৈরির উৎস হিসেবেই ব্যবহার করছে। খুলে বলবো, তার আগে একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই। চায়না আমেরিকার থেকে কোনো ক্ষেত্রে যদি সবচেয়ে পিছিয়ে থাকে সেটি হচ্ছে যুদ্ধের এক্সপিরিয়েন্সের দিক থেকে। আর মিলিটারি পাওয়ারের কথা যদি বলি, সেখানে চায়না খুব একটা যে পিছিয়ে রয়েছে তা কিন্তু নয়। চায়না এই আধুনিক পৃথিবীতে সমরাস্ত্র বলেন আর প্রযুক্তি বলেন, সব দিক দিয়েই চায়না অনেকটা এগিয়ে গিয়েছে আমার কাছে মনে হচ্ছে। তবে চায়না শুধুমাত্র পিছিয়ে রয়েছে যে আধুনিক ওয়ার এক্সপিরিয়েন্স যেটিকে আমরা বলতে পারি, সেই ওয়ার এক্সপিরিয়েন্সের দিকে চায়নার কিছুটা ঘাটতি রয়েছে, বা চায়না আমেরিকা কিংবা যুদ্ধবাজ যে সমস্ত রাষ্ট্রগুলো রয়েছে তাদের থেকে ওই অভিজ্ঞতার দিক থেকে যুদ্ধের ক্ষেত্রের মধ্যে সরাসরি যে এক্সপিরিয়েন্স থাকার কথা সেই দিক থেকে চায়না হয়তো বা অনেকটা পিছিয়ে রয়েছে। কারণ চায়নার যদি ধরি মডার্ন যে ওয়ার এক্সপিরিয়েন্স আছে সেটি চায়নার খুব একটি নেই। আমরা যদি ধরি শেষবারে চায়নার যে এক্সপিরিয়েন্স ছিল যুদ্ধের ক্ষেত্রে, সেটিও প্রায় 1979 সালের দিকে ভিয়েতনামের সাথে তাদের যে যুদ্ধ হয়েছিল সেখানে। সেই যুদ্ধের মধ্যেও চায়নার যুদ্ধের যে ফলাফলটুকু ছিল সেখানে চায়নার খুব একটি ভালো বা সুফল কোনো ফলাফল চায়না ওই যুদ্ধের মধ্যে অর্জন করতে পারেনি। এই ৪৫ বছরের দুনিয়া অনেক বদলেছে, মডার্ন ওয়ারফেয়ার বদলেছে, সেই সাথে চায়নার প্রযুক্তিগত মান উন্নয়নও অনেক বেড়েছে বা এগিয়েছে। কিন্তু আধুনিক সমরাস্ত্রের তাদের যে এক্সপিরিয়েন্স থাকার কথা, সেই এক্সপিরিয়েন্সটুকু চায়না এখনও সম্পূর্ণরূপে গেইন বা অর্জন এখন পর্যন্ত তারা করতে পারেনি। চায়নার কাছে এই শূন্যতাটুকুই হচ্ছে একটি বিশাল কনসার্নিং একটি ম্যাটার। তাদের কাছে যুদ্ধের ক্ষেত্রের মধ্যে এই এক্সপিরিয়েন্সের অভাবটুকুই তাদের কাছে একটি চিন্তার বিষয়। তবে মজার বিষয় হচ্ছে আধুনিক যুদ্ধ সম্মুখ সমর কিংবা গ্রাউন্ড ইনভেশন যেটাকে বলি, সেটির উপর কিন্তু নির্ভর করে না। কেননা তার কারণ হচ্ছে, আপনি যখন গ্রাউন্ড ইনভেশনে যাবেন কোনো একটি রাষ্ট্রের অভ্যন্তরে যুদ্ধের ময়দানে, আপনি যখন গ্রাউন্ড ট্রুপস পাঠাবেন, যেটিকে আমরা বলি সম্মুখ সারির যে যুদ্ধ হবে, সেই টাইপের যুদ্ধ যখন আপনি করতে যাবেন, সেটিতে যাওয়ার পূর্বে আমরা যদি বর্তমান সময়ের নিকটবর্তী কতগুলো যুদ্ধের কথাই বিবেচনা করি, সেখানে গ্রাউন্ড ইনভেশনে যাওয়ার আগে যুদ্ধরত দেশগুলো প্রথম দিকে তাদের মিসাইল, ড্রোন আক্রমণ, যেগুলো তারা কন্ট্রোল রুমে বসেই কিন্তু তাদেরকে করতে হয়। আর এই কাজটুকু করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডাটা কালেকশন, কিংবা এগুলো থাকে ডাটা নির্ভর। অর্থাৎ যে দেশের কাছে ডাটার সংখ্যা বেশি, যে দেশের কাছে নিখুঁত এবং পর্যাপ্ত ডাটা থাকে, সেই দেশ এই ধরনের যুদ্ধগুলোতে, অর্থাৎ যুদ্ধের ফার্স্ট যে কাজগুলো থাকে সেগুলোতে তখন ওই নির্দিষ্ট দেশগুলো অনেকটাই এগিয়ে থাকে। আর ঠিক এই জায়গাটিতেই খেলছে চায়না। আমেরিকা এবং ইরান যুদ্ধের প্রতিটা মুভমেন্ট চায়না অবজার্ভ করছে, এবং এই অবজারভেশন করার জন্য চায়না তাদের জিলিন মডেলের প্রায় ৩০০-র মতো স্যাটেলাইট তারা এই মুহূর্তে সার্বক্ষণিক অ্যাক্টিভ রাখছে। চায়না চেষ্টা করছে ইরান, আমেরিকা এবং ইসরায়েলের এই যে পরাশক্তিগুলো, যে যুদ্ধ বর্তমানে পৃথিবীতে চলছে, সেই যুদ্ধের প্রতিটি ফ্লাইট, রিফুয়েলিং, মিসাইল ট্রাজেক্টরি এবং ট্রুপস মুভমেন্ট, বা নেভি যে সদস্য রয়েছে তাদের মুভমেন্ট, শিপগুলো কীরকমভাবে মুভমেন্ট করছে, কোন স্থান থেকে কোন স্থানে যাচ্ছে, যুদ্ধের পরিস্থিতিটা কি, সেই পরিস্থিতি অনুযায়ী প্রত্যেকটি রাষ্ট্র কোন ধরনের নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করছে, এই বিষয়গুলো চায়না তাদের যে জিলিন মডেলের যে স্যাটেলাইট রয়েছে, যেটির কথা একটু আগে বললাম, প্রায় ৩০০ স্যাটেলাইট, এর মাধ্যমে নিখুঁত পর্যবেক্ষণ করার চেষ্টা শুধু করছে না, তারা নিখুঁতভাবে সেগুলোকে পর্যবেক্ষণ করছে, মনিটর করছে। এবং ফরচুনেটলি চায়না এই প্রত্যেকটি ডেটাকে তারা তাদের যে সংরক্ষণাগার রয়েছে সেখানে তারা সেগুলো সংরক্ষণ করছে। আর আপনি যদি আধুনিক এই দুনিয়ার দিকে তাকান, তাহলে বেশ স্পষ্ট একটি বিষয় বুঝতে পারবেন, সেটি হচ্ছে
আধুনিক এই পৃথিবীতে কারেন্সি বলতে আমরা যদি মূল্য বলি, অর্থনৈতিক ভ্যালু যেটাকে আমরা বলি, এটি এখনকার সময়ে শুধুমাত্রই টাকার মধ্যেই কিংবা মানির মধ্যে সেটি সীমাবদ্ধ নয়, ডলারের মধ্যে সীমাবদ্ধ নয়। তার কারণ হচ্ছে বর্তমান সময়ে আমরা যদি ধরি যে সবচেয়ে মহামূল্যবান কারেন্সি হিসেবে আমরা নিতে পারি ডেটাকে, অর্থাৎ যার কাছে যত বেশি তথ্য রয়েছে, যে শক্তির নিকট যত বেশি নিখুঁত তথ্য রয়েছে, সেই দেশ বা সেই শক্তি শাসন কিংবা রুলিং পাওয়ারে চলে যায় এবং তাদের দ্বারাই দুনিয়া কিংবা এই পৃথিবীর অভ্যন্তরের কার্যাবলীগুলো পরিচালিত হয় বলে আমার কাছে শুধু মনে হচ্ছে না। আমরা যদি এই সমসাময়িক পৃথিবীর বিভিন্ন দিকে তাকাই তবে সেই বিষয়টি আমরা দেখতে পাবো। সুতরাং এই ইসরায়েল, আমেরিকা এবং এই ইরান, যে এই তিনটি পরাশক্তির যে যুদ্ধ এখনকার সময় চলছে, আমরা দূর থেকে বসে সেটিকে শুধুমাত্রই যুদ্ধ হিসেবে আখ্যায়িত করতে পারছি, কিন্তু এই যুদ্ধের যে প্রত্যেকটি মুভমেন্ট রয়েছে, প্রত্যেকটি রাষ্ট্রের তাদের ট্রুপস মুভমেন্টগুলো কিভাবে করছে, তাদের যুদ্ধটা পরিচালনা কিভাবে করছে, কোথায় কখন আক্রমণ করছে, কোন ধরনের আক্রমণ করার সক্ষমতা ইরানের রয়েছে কিংবা আমেরিকার রয়েছে কিংবা ইসরায়েলের রয়েছে, সেই বিষয়গুলো চায়না খুব সহজেই সেগুলোকে কালেকশন করছে, সংরক্ষণ করছে এবং তারা সেই ডাটাগুলোকে অ্যানালাইসিস করছে। তাদের যে গোয়েন্দা সংস্থা রয়েছে বা তাদের যে ওয়ার অ্যানালাইজার রয়েছে যারা, বা যারা যুদ্ধ করবে, প্রতিরক্ষা বিষয়ক যারা যে সেক্টরটি রয়েছে, সেখানে তারা সেই ডাটাগুলোকে বিশ্লেষণ করছে এবং বিশ্লেষণ করে তাদের যে প্রতিপক্ষ, সম্ভাব্য যে প্রতিপক্ষ আগত সময়ের, বৈশ্বিকভাবে সামনের সময়ে যে সম্ভাব্য প্রতিপক্ষ যারা রয়েছে তাদের সম্পর্কে বিশদ একটি বিশ্লেষণ করার সুযোগ চায়না এই মুহূর্তে এই ইরান, আমেরিকা এবং ইসরায়েল যুদ্ধের মধ্যে পাচ্ছে, যেটি সত্যিকার অর্থেই একটি যুদ্ধ পরিক্রমায় যাওয়ার পূর্ব মুহূর্তে যে কোনো রাষ্ট্রের জন্য বা যে কোনো দেশের জন্য বা যে কোনো মহাপরিশক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ ডাটা বলেই আমার কাছে মনে হচ্ছে, এবং চায়না সেই কাজটি এখন করছে। আবার আমেরিকার যুদ্ধের আমি যদি বলি যে সামনের সময়ে চায়না তাদের প্রধানতম প্রতিপক্ষ হিসেবে কাকে ভাববে, আমি যদি আপনাদের উদ্দেশ্যে সেই প্রশ্নটুকু ছুড়ে দেই, আমি জানি আপনারা খুব সহজেই নিঃসন্দেহে উত্তর দিবেন চায়না সেই পরাশক্তি হিসেবে আমেরিকাকেই ভাববে। যে বৈশ্বিক পরাশক্তির মধ্যে চায়না যদি সামনের সময়ে কারোর সাথে একটি যুদ্ধান্ধী অবস্থাতে পৌঁছায়, সেটি আমেরিকার সাথেই পৌঁছাবে বলে পৃথিবীর বর্তমান সময়ের যে সিচুয়েশন, রাজনৈতিক সিচুয়েশন রয়েছে, জিওপলিটিক্যাল যে সিচুয়েশন রয়েছে, সেইখানে চায়না ভাবতেই পারে তাদের প্রধান প্রতিপক্ষ হিসেবে সামনের সময়ে আমেরিকা এসে উপনীত হবে। তো চায়না ওই আমেরিকার সাথে যে যুদ্ধটা করবে বা করতে চাইবে, তার প্রারম্ভিক যে বিষয়টি রয়েছে, প্রারম্ভিক যে সূচনাটুকু কি হবে, সেটি করার জন্য চায়না এই মুহূর্তে তৈরি হচ্ছে এবং ট্যাকটিক্সটুকু কি থাকবে আমেরিকার সাথে যুদ্ধের মধ্যে, সেইটা তারা ভালোভাবে অবজার্ভ করছে। নট অনলি আমেরিকা, আমি পূর্বে বলেছি চায়নার আধুনিক ওয়ার এক্সপিরিয়েন্সের সংখ্যা হচ্ছে 0, যেটি রয়েছে সেটি 1979 সালে, কিন্তু আপনি আমেরিকার দিকে তাকান, ইসরায়েলের দিকে তাকান, ইরানের দিকে তাকান, তার কন্টিনিউ এক ধরনের যুদ্ধ অবস্থার মধ্যে দিয়েই যাচ্ছে। আধুনিক সময়ের অস্ত্রগুলো কিভাবে ব্যবহার করতে হচ্ছে, কিভাবে সেই অস্ত্রগুলো পরিচালনা করতে হবে, কোন ধরনের কৌশল অবলম্বন করতে হবে, সেগুলো পৃথিবীর অন্যান্য যে কোনো রাষ্ট্রের থেকেই যারা বর্তমান সময়ে যুদ্ধ করছে তাদের রয়েছে এই এক্সপিরিয়েন্সটুকু। সো এই ক্ষেত্রে আমেরিকার সাথে যখন চায়নার কোনো কারণে যুদ্ধ হবে, সেই যুদ্ধের মধ্যে তারা আমেরিকার সাথে যুদ্ধ করার সময় ট্যাকটিক্সটুকু বুঝেই তারা যুদ্ধ করতে পারবে, যেটি তাদেরকে অনেক এগিয়ে দিয়ে যাবে। একই সাথে আমরা যদি বর্তমান সময়ের পৃথিবীর কথা বলি, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যাকে আমরা শুধুমাত্র চ্যাট জিপিটিতে ব্যবহার করছি, জিমিনিতে ব্যবহার করছি, ফটো তৈরি করছি কিংবা কোনো ভিডিও অ্যানালাইজ করছি কিংবা ভিডিও তৈরি করছি, যেটা আমরা করছি তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলো যারা আমরা করছি, কিংবা মোট কথা যারা একটু অনুন্নত, তারা এআইকে যেভাবে দেখছি, তো বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো কিন্তু এআইকে সেভাবে ব্যবহার করছে না। এআইকে অনেকটা কমান্ডিং পাওয়ার দেওয়া হচ্ছে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মাধ্যমে তারা রোবট বানাচ্ছে। সেই রোবটগুলো কিভাবে চলবে, সেই রোবটগুলোর মুভমেন্ট কি থাকবে, যুদ্ধক্ষেত্রে সেই রোবটগুলো কোন ধরনের পরিকল্পনা করবে, সেগুলো করার মতো সক্ষমতা সম্পন্ন রোবট ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তারা করছে। সো যদি আমি বলি চায়না এই মুহূর্তে যে কাজটি করছে অন্যান্য কাজগুলোর পাশাপাশি তারা ইচ্ছে করলে এই ডেটাগুলোকে, যে ডেটাগুলো পাচ্ছে, যেমন ধরেন অমুক স্থানের মধ্যে একটি মিলিটারি এয়ারবেজ রয়েছে ইত্যাদি ইত্যাদি। আমরা যদি ইসরায়েলের কথা বলি, আমেরিকার কথা বলি, তারাও ইরানে যে আক্রমণ করেছে বিভিন্ন স্থানে, সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহায়তা নিয়েছে, তার প্রমাণও রয়েছে। যেমন ধরেন ওই একটি পার্ক ছিল ইরানের, যে পার্কটির নাম ছিল পুলিশ পার্ক নামক এরকম একটি বিষয় ছিল, অথচ সেটি সাধারণের একটি পার্ক ছিল, কিন্তু আনফরচুনেটলি ওইখানেও তারা আক্রমণ করেছে এবং বিদ্যুটে আক্রমণ করেছে। এবং এটি থেকে প্রমাণিত হয় যে ইসরায়েল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে আক্রমণটুকু করেছিল। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে পিক আউট করেছে সেটি হচ্ছে যে পুলিশ পার্ক তারা আক্রমণ করে বসেছে। যাই হোক, তো আর্টিফিশিয়াল এই ইন্টেলিজেন্সের সাথে যে মিলিটারি যে ফাংশনটুকুকে জুড়ে দেওয়া যায় আজকের এই আধুনিক দুনিয়াতে যুদ্ধক্ষেত্রের মধ্যে, সেটি বেশ স্পষ্ট। চায়না এই তথ্যগুলোকে কালেকশন করে সামনের সময়ের যে যুদ্ধ হতে পারে সেই যুদ্ধের মধ্যে তারা এক্সাক্ট তথ্যগুলোকে ব্যবহার করতে পারে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তারা যুদ্ধ পরিচালনা করতে পারবে এবং অনেকটা সহজ হবে তাদের জন্য। সুতরাং একথা বেশ সুনিশ্চিত যে আজকের এই যুদ্ধে চায়না সরাসরিভাবে না জড়িয়েও যুদ্ধের যে গুরুত্বপূর্ণ এক্সপিরিয়েন্সের অভাব ছিল চায়নার, সেটি চায়না বেশ জোরসোরেই ফিল আপ করতে পারছে বলে আমার কাছে মনে হচ্ছে। অর্থাৎ তারা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেনি, অথচ যুদ্ধের সমস্ত এক্সপিরিয়েন্স এই যুদ্ধটাকে কেন্দ্র করে চায়না গেইন করতে পারছে। এই অবস্থার মধ্যে রয়েছে, আমি এর আগে রাশিয়ার কথা বলেছিলাম যে ইরান, আমেরিকা এবং ইসরায়েলের এই যুদ্ধের মধ্যে রাশিয়া কোন ধরনের বেনিফিটটা তুলে নিচ্ছে। আর আজকে আমার মূল আলোচ্য বিষয় ছিল যে একটি যুদ্ধের মধ্যে তথ্য বা ডাটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব বহন করে, এবং সেই গুরুত্বটা চায়না বর্তমানের যুদ্ধের মধ্যে কতটুকু অর্জন করছে। এবং এখন দেখার বিষয় চায়না এই অর্জনটুকু, যে এক্সপিরিয়েন্সটুকু তারা এখন এই যুদ্ধের মধ্যে অর্জন করছে বা গেইন করছে, সেটি তারা সামনের সময়ের যুদ্ধের মধ্যে কিভাবে ব্যবহার করে এবং তারা কতটুকু সফল হয় সেই বিষয়টি এখন দেখবার বিষয়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।